স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাদিয়াতুল আফরিন। প্রথমেই সংবাদ শিরোনাম। বিহারে ভোটার তালিকা থেকে বাদ পড়লেন মুসলিম ও বিজেপি বিরোধী। গাজায় ইসরায়েলি হামলায় আরও 53 ফিলিস্তিনি নিহত, ক্ষুধায় মৃত বেড়ে 422। আসামের শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতা, 5 বাংলাদেশি ছাত্র বহিষ্কার। রোমানিয়ায় আকাশ সীমায় রাশিয়ার ড্রোন। ভারতের সুপ্রিম কোর্ট পুরুষদের ক্লাবে পরিণত হয়েছে। স্ত্রীর পদবি ব্যবহার করতে পারবেন দক্ষিণ আফ্রিকার পুরুষেরা। এবার বিস্তারিত। ভারতের বিহার রাজ্যের নির্বাচন কর্মকর্তা কর্মচারীদের এই গ্রীষ্মে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তা ছিল অত্যন্ত কঠিন। মাত্র কয়েক সপ্তাহের মধ্যে রাজ্যের প্রায় 8 কোটি যোগ্য ভোটারের পরিচয় যাচাই বাছাই করতে হবে তাদের। নির্বাচনী কর্মীদের কাছে বিভিন্ন কারণে আরও জটিল হয়ে উঠেছিল। ওই সময় ছিল রাজ্যে ফসল কাটার সময়, তাছাড়া তখন রাজ্যে চলছিল প্রবল বন্যা। ভারতের অন্যতম দরিদ্র রাজ্য বিহারের লাখ লাখ মানুষ কাজের সন্ধানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছিলেন। ভারতের নির্বাচন কমিশনের নির্দেশন নিয়েও ছিল বিভ্রান্তি। এই পুরো প্রক্রিয়াটি আইনি ও রাজনৈতিক লড়াইয়ে বিষয়ে পরিণত হওয়ায় নির্বাচন কর্মীদের ওপর আরও চাপ তৈরি হয়। এতে সমস্যা থাকার পরও নির্বাচন কমিশন সময় মতো একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করেন। ওই তালিকায় রাজ্যের 65 লাখ মানুষের নাম বাদ দেওয়া হয়। কমিশনের পক্ষ থেকে বলা হয় তাদের মধ্যে প্রায় 1/3 মৃত এবং বাকিরা অন্য কোথাও চলে গেছেন বা তাদের নাম একাধিকবার তালিকায় ছিল। কিন্তু নির্বাচন কমিশন মৃত বলে বাদ দেওয়া কিছু মানুষকে দিব্যি বেঁচে আছে বলে প্রমাণ পাওয়া গেছে। ভারতের বিরোধী দলগুলো ওইসব ব্যক্তির কয়েকজনকে রাজধানী নয়াদিল্লিতে এনে হাজির করেছিলেন। রাহুল গান্ধী এবং অন্যান্য বিরোধী নেতারা তাড়াহুড়ো করে চালানো এই যাচাই বাছাই প্রক্রিয়ার উপর ভিত্তি করে ভারতের ভোট ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ভারতের গণতান্ত্রিক স্বাধীনতা সংকুচিত হলেও এতদিন পর্যন্ত ভোট ব্যবস্থায় অন্তত স্বচ্ছতা ছিল। অবরুদ্ধ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নতুন অভিযানে একদিন আরও অন্তত 53 জন নিহত হয়েছেন। গাজা সিটিতে বোমা বর্ষণে ধসে পড়েছে একাধিক ভবন, যার মধ্যে আবাসিক টাওয়ারও রয়েছে। এদিকে হামলা শুরুর পর থেকে ক্ষুধায় মৃতের সংখ্যা বেড়ে 422 জনে দাঁড়িয়েছে। সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় রোববার নিহতর মধ্যে অন্তত 35 জনই গাজা সিটির বাসিন্দা। এছাড়া অপুষ্টিতে আরও 2 জনের মৃত্যু হয়েছে। হামলায় গাজা সিটির 16টি ভবন মাটির সঙ্গে মিশে গেছে। এর মধ্যে 3টি আবাসিক টাওয়ারও ছিল। গাজা সিটির রেমাল এলাকার আল কাউসার টাওয়ারে ইসরায়েলি বিমান হামলায় ভবনটি ধ্বংস হয়ে যায়। অব্যাহত বোমাবর্ষণে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এক ফিলিস্তিনি মারওয়ান আল সাফি বলেন, আমরা জানি না কোথায় যাব। গাজার সরকারি গণমাধ্যম দপ্তর এক বিবৃতিতে ইসরায়েলের পদ্ধতিগত বোমাবর্ষণকে গণহত্যা ও জোরপূর্বক বাস্তুচ্যুতির কৌশল বলে নিন্দা জানিয়েছেন। তাদের অভিযোগ, ইসরায়েলে দাবি করছে তারা সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তারা স্কুল, মসজিদ, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, শহর ও আবাসিক ভবন, তাঁবু এবং আন্তর্জাতিক মানবিক সংস্থার দপ্তর ধ্বংস করছে। ভারতের আসামে ছাত্র সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে 5 বাংলাদেশি ছাত্রকে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। আসামের শিলচর শহরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি কলেজে ঘটনা ঘটে। শাস্তির অংশ হিসেবে গত 12 সেপ্টেম্বর তাদের হোস্টেল থেকেও বহিষ্কার করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে দ্রুত তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এনআইটি জানায় গত 9 সেপ্টেম্বর এই সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে বাংলাদেশ থেকে এনআইটিতে অধ্যয়ন করতে আসা 3য় বর্ষের একদল ছাত্র তাদেরই দেশের শেষ বর্ষের আরেক দল শিক্ষার্থীর ওপর হামলা চালায় বলে অভিযোগ। এনআইটি ডিরেক্টর অধ্যাপক দিলীপ কুমার বৈদ্য বলেন, আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি এবং অবশেষে 5 জন প্রধান অভিযুক্তকে একটি শিক্ষাবর্ষের জন্য বরখাস্ত করেছি। ওই 5 শিক্ষার্থী যে ক্যাম্পাসের ভেতর সহিংসতা ঘটায় সক্রিয়ভাবে জড়িত ছিল, আমাদের কাছে তার পর্যাপ্ত প্রমাণ আছে। এই ঘটনায় তাদের 2টি সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। যেহেতু এই সময়কালে তাদের ক্লাসে যোগদানের অনুমতি নেই, তাই শীঘ্রই 5 জনকেই বাংলাদেশে ফেরত পাঠানো হবে।
পোল্যান্ডের পর এবার রোমানিয়ায় আকাশসীমায় প্রবেশ করেছে রাশিয়ার একটি ড্রোন। সেটিকে অনুসরণ করতে দুটি F-16 যুদ্ধ বিমান ও দুটি ইউরোফাইটার মোতায়েন করে দেশটি। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। আল জাজিরার খবরে বলা হয়েছে, ঘটনায় রাশিয়ার যুদ্ধকে আরও বিস্তৃত করছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। এ সময় পোল্যান্ডও ড্রোন হামলায় শঙ্কায় পূর্বাঞ্চলীয় লুবলিন শহরের বিমানবন্দর বন্ধ করে যুদ্ধ বিমান মোতায়েন করে। রোমানিয়া জানায়, শনিবার গভীর রাতে আকাশসীমায় অনুপ্রবেশ শনাক্ত হওয়ার পরপরই দুটি F-16 এবং দুটি জার্মান ইউরোফাইটার যুদ্ধ বিমান পাঠানো হয়। পাশাপাশি নাগরিকদের নিরাপদ আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে কিছুক্ষণের পর ড্রোনটি সীমান্তবর্তী চিলিয়া ভেজে গ্রামের রাডার থেকে হারিয়ে যায়। প্রতিরক্ষামন্ত্রী ইওনুত মোস্তায়োনু বলেন, রোমানিয়ার যুদ্ধ বিমানগুলো ড্রোনটিকে নামানোর কাছাকাছি অবস্থায় পৌঁছে গিয়েছিল। সীমান্ত এলাকায় ড্রোন টুকরো পড়েছে কিনা তা খুঁজে দেখতে হেলিকপ্টার পাঠানো হয়েছে। ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট ও কিছু উচ্চ আদালত হাইকোর্টে সম্প্রতি নতুন বিচারপতি নিয়োগ করা হয়েছে। এসব আদালতে নারী বিচারপতির সংখ্যা খুবই কম। 2021 সালে সেপ্টেম্বরে ভারতের সর্বোচ্চ আদালতে একটি ছবি ভাইরাল হয়েছিল। ছবিতে দেখা যায় তৎকালীন প্রধান বিচারপতি NV রামানার দুই পাশে 4 নারী বিচারপতি দাঁড়িয়ে আছেন। সে সময় 34 সদস্যের সর্বোচ্চ আদালত সবচেয়ে বেশি নারী বিচারপতি ছিলেন। তিনি এই সময়টাকে ঐতিহাসিক সময় ধরা হয়ে থাকে। অনেকে ওই সময় ভারতের শীর্ষ আদালতের জন্য যুগান্তকারী সময় হিসেবে দেখেছিলেন। সর্বোচ্চ আদালত লিঙ্গ বৈষম্য কমাতে এটি সাহায্য করবে বলে প্রত্যাশা করেছিলেন অনেকে। বিচারপতি NV রামানার সঙ্গে সেই ছবিতে থাকা বিচারপতি ইন্দিরা ব্যানার্জি, হেমা কোহলি ও বেলার ত্রিবেদী এরই মধ্যে অবসরে গেছেন। এরপর থেকে আর কোনো নারী বিচারপতি নিয়োগ দেওয়া হয়। এটি বিপর্যয় ছাড়া আর কিছুই নয়। নারী বিচারপতি সঠিক প্রতিনিধির দাবিতে সুপ্রিম কোর্টে একটি পিটিশন করেছে স্নেহা। ঐতিহাসিক ভারতের বিচার ব্যবস্থা ছিল পুরুষদের দখলে। 1950 সালে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার পর দেশটিকে একজন নারী বিচারপতি থেকে 39 বছর অপেক্ষা করতে হয়েছিল। অবশেষে 1989 সালে ফাতিমা বিবি ভারতের প্রথম নারী বিচারপতি হিসেবে নিয়োগ পান। 75 বছরে হাতে গোনা কয়েকজন নারী ভারতের সুপ্রিম কোর্টে বিচারপতি হয়েছেন। এই দীর্ঘ সময় 287 জন বিচারপতির মধ্যে নারী মাত্র 11 জন। স্নেহা কালিতা বলেন, সর্বোচ্চ আদালতে আমাদের প্রতিনিধিত্ব আবার শূন্যের কোঠায় নেমেছে। বর্তমান নারী বিচারপতি মাত্র একজন। এটি সত্যিই পুরুষদের একটি ক্লাবে পরিণত হয়েছে। দক্ষিণ আফ্রিকার পুরুষেরা স্ত্রীর পদবি গ্রহণের সুযোগ পাচ্ছেন। দেশটির উচ্চ আদালতে বলেছেন, পুরুষদের জন্য স্ত্রীর পদবি গ্রহণের সুযোগ থাকা উচিত। এক্ষেত্রে দেশটিতে আইনি যে বাধা ছিল সেটিকে ঔপনিবেশিক আমল, আমদানি, লিঙ্গভিত্তিক বৈষম্য বলে বর্ণনা করেছেন আদালত। দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালত গত বৃহস্পতিবার এই রায় দেন। আদালতের রায়ে বলা হয়, এই আইনি নিষেধাজ্ঞা যেহেতু সরকারি কোনো স্বার্থ বা উদ্দেশ্য পূরণ করতে পারছে না, তাই এই আইনি স্থগিত করা হলো। নারীদের প্রতি বৈষম্যের বিষয়টি উল্লেখ করতে গিয়ে আন্দোলনের রায়ে আরও বলা হয়, আইনি করে পুরুষদের স্ত্রীর পদবি গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছিল। এটা নারীদের প্রতি শুধু বৈষম্যমূলক আচরণই ছিল না, বরং তার চেয়ে আরও অনেক বেশি গভীর ও সূক্ষ্ম বিষয় ছিল। আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।